আচ্ছা, এই যে অন্যদের খুশি করার একটা প্রবণতা, এটাকে তো আমরা প্রায় একটা ব্যক্তিগত দুর্বলতা হিসেবেই দেখি, তাই না? কিন্তু কি হবে যদি বলি এটা আসলে একটা গভীর বেঁচে থাকার কৌশল? আজ আমরা ঠিক এটাই জানব ডক্টর ইংরিড ক্লেটেনের যুগান্তকারী কাজ ফোন-ইনের মাধ্যমে। এই আলোচনাটা পুরো বিষয়টাকে দেখার ভঙ্গি বদলে দেবে। চলুন আলোচনাটা শুরু করি একটা খুব সাধারণ অনুভূতি দিয়ে। আচ্ছা, কখনো কি এমন মনে হয় যে অন্যদের খুশি করার এই চেষ্টাটা কেমন যেন একটা ফাঁদের মতো, যেখান থেকে বের হওয়া মুশকিল? আসলে এই ফাঁদে যখন কেউ আটকে যায় তখন মনে হয় নিজের সত্তাটাই যেন হারিয়ে যাচ্ছে। নিজের কথাটা বলার সাহস থাকে না। এক এক পরিস্থিতিতে এক এক রকম আচরণ করতে হয়, ঠিক যেন একটা খণ্ডিত ব্যক্তিত্ব। আর সব কিছুর মূলে থাকে ওই একটু নিরাপত্তা বা স্বীকৃতি পাওয়ার আশা, যার জন্য নিজের সব চাওয়া পাওয়াকে বিসর্জন দিতে হয়। তাহলে চলুন দেখে নিই আজকের আলোচনায় কি কি থাকছে। প্রথমে আমরা দেখব এই অন্যকে খুশি করার ফাঁদ জিনিসটা আসলে কি। এরপর জানব ফনিং সম্পর্কে, মানে সেই চতুর্থ প্রতিক্রিয়া। তারপর বুঝব কেন এই ব্যাপারটা জানা জরুরি আর কিভাবে নিরাপদে এই অবস্থা থেকে বেরিয়ে আসা যায়। আর শেষে দেখব কিভাবে নিজের পছন্দকে আবার ফিরে পাওয়া যায়। তো প্রথম প্রশ্নটাই হলো, এই যে আমরা বলছি অন্যকে খুশি করার ফাঁদ, এটা আসলে কি? দেখুন, এটা কিন্তু শুধু ভালো মানুষ বা দয়ালু হওয়ার ব্যাপার না, এর থেকে অনেক বেশি কিছু। এটা এমন একটা গভীর আচরণগত প্যাটার্ন যেখানে একজন নিজের প্রয়োজনকে পুরোপুরি উপেক্ষা করে অন্যের সন্তুষ্টিকেই বড় করে দেখে, এমন কি যদি তাতে নিজের ক্ষতিও হয়। আর এই সমস্যার একেবারে মূলে আছে একটা দারুণ কনসেপ্ট, একটা যুগান্তকারী ধারণা, যা পুরো বিষয়টাকে একদম নতুন চোখে দেখতে সাহায্য করবে। আর সেটাই হলো ফনিং, বিপদের মুখে আমাদের চতুর্থ একটা প্রতিক্রিয়া। প্রথমেই যে বিষয়টা একদম পরিষ্কার করে নেওয়া দরকার সেটা হলো এই যে ক্রমাগত অন্যকে খুশি করার প্রবণতা, এটা কোনো চারিত্রিক দুর্বলতা বা পার্সোনালিটির খুঁত নয়। বরং ডক্টর ক্লেটনের মতে এটা একটা দারুণ ইন্টেলিজেন্ট, একটা অ্যাডাপটিভ সার্ভাইভাল স্ট্র্যাটেজি। মানে আমাদের নার্ভাস সিস্টেম নিজেকে বিপদমুক্ত রাখতে, সুরক্ষিত রাখতেই এই কৌশলটা শিখে নেয়। এই কৌশলটাকেই বলা হচ্ছে ফনিং। আচ্ছা, আমরা তো জানি যে বিপদে পড়লে শরীর তিনভাবে প্রতিক্রিয়া দেখায়: ফাইট, ফ্লাইট বা ফ্রিজ। মানে হয় লড়াই করে, না হয় পালিয়ে যায় বা একদম জমে যায়। ফনিং হলো এর পরের, মানে চতুর্থ প্রতিক্রিয়া। এখানে বিপদ এড়ানোর জন্য একজন মানুষ উল্টো অতিরিক্ত বিনয়ী, অতিরিক্ত হেল্পফুল হয়ে ওঠে। উদ্দেশ্য একটাই, যাতে সামনের মানুষটা বা পরিস্থিতিটা শান্ত হয়। এখন প্রশ্ন হলো, এই আচরণটাকে একটা পার্সোনালিটির খুঁত না বলে ট্রমা রেসপন্স হিসেবে দেখাটা কেন এত জরুরি? এর কারণটা খুব সিম্পল কিন্তু শক্তিশালী। কারণ এটাই লজ্জা থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ। দেখুন, দুটো দৃষ্টিভঙ্গির পার্থক্যটা কি সুন্দর। একদিকে আছে পুরনো ধারণা, যা পুরোটাই লজ্জা আর আত্মতিরস্কারে ভরা, যেখানে মনে হয় আমি হয়তো দুর্বল বা আমার মধ্যেই কোনো সমস্যা আছে। আর অন্যদিকে আছে নতুন ধারণাটা, যা সেলফ কম্প্যাশন বা আত্মসহানুভূতির কথা বলে। এটা আমাদের শেখায় যে এটা একটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি, বা এই কৌশলটাই তো আমাকে এতদিন সুরক্ষিত রেখেছিল। আর এই দৃষ্টিভঙ্গি বদলের সবচেয়ে শক্তিশালী ফলাফল কি জানেন? এটা হলো লজ্জার অনুভূতিটা কমে যাওয়া। এই আচরণটার সাথে যে একটা কলঙ্ক জুড়ে ছিল সেটা দূর হয়ে যায়। আর যখনই মাথার ওপর থেকে লজ্জার ওই ভারী বোঝাটা নেমে যায়, তখন কিন্তু আসল কাজটা, মানে এর মোকাবেলা করাটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে এই সার্ভাইভাল স্ট্র্যাটেজি থেকে বেরোনোর উপায়টা কি? কারণ দেখুন, হঠাৎ করে এই আচরণটা বন্ধ করে দেওয়া কিন্তু শুধু কঠিনই না, অনেক সময় বেশ বিপজ্জনকও হতে পারে। তাই এখান থেকে বেরিয়ে আসার পথটা হতে হবে খুব নিরাপদ আর পরিকল্পিত। এই পথে এগোতে গিয়ে কিছু সাধারণ ভুল অনেকেই করে ফেলেন, যেমন কোনো অনিরাপদ সম্পর্কে হুট করে খুব কড়া বাউন্ডারি সেট করার চেষ্টা করা। এর ফলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি, এমনকি নতুন করে মানসিক আঘাত পাওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে। তাই যদি একটা দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে হয়, তাহলে 3টা মূল নীতি মাথায় রাখা খুব দরকার। প্রথমটা হলো দৃষ্টিভঙ্গি বদলানো, যাতে লজ্জাবোধটা কমে যায়।
দ্বিতীয়টা, যে কোনো অ্যাকশন নেওয়ার আগে নিজের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, প্রায়োরিটাইজ করা। আর ৩ নম্বর হল শরীর, মন আর আচরণ, এই তিনটির সমন্বয়ে একটা হোলিস্টিক বা সামগ্রিক অ্যাপ্রোচ নেওয়া। ডক্টর ক্লেটনের বইতে একটা দারুণ স্ট্রাকচার্ড পথের কথা বলা আছে, একটা ৮ সপ্তাহের অ্যাকশন প্ল্যান। এর শুরুটা হয় একটা সেফটি প্ল্যান তৈরি করার মাধ্যমে। এরপর শরীরকে শান্ত রাখার জন্য কিছু কৌশল শেখা, মানে রেগুলেশন টুল কিট বানানো। তারপর আসে কম ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বাউন্ডারি সেট করার প্র্যাকটিস, আর সব শেষে ধীরে ধীরে নিজের পছন্দ, নিজের পরিচয়কে আবার খুঁজে বের করা। এই যে এত কিছু, এই পুরো জার্নির আসল লক্ষ্যটা কি? এটা কিন্তু শুধু জোর গলায় না বলতে শেখা নয়, লক্ষ্যটা তার থেকেও অনেক গভীর। আসল লক্ষ্য হল নিজের পছন্দকে, নিজের প্রথম পছন্দকে পুনরুদ্ধার করা। তো কারা এই ধারণাটা থেকে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন? আসলে যারা নিজেদের এই প্যাটার্নগুলোর মধ্যে খুঁজে পান, যেমন প্রায় নিজেকে চুপ করিয়ে রাখা, কিংবা একটু নিরাপত্তার জন্য বা অন্যের স্বীকৃতির জন্য বারবার নিজের প্রয়োজনকে বিসর্জন দেওয়া, তাদের জন্য এই পথটা একটা মুক্তির পথ হয়ে উঠতে পারে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? দাঁড়ালো যে এই পুনরুদ্ধার বা রিকভারি কিন্তু কোনো একটা বড় নাটকীয় পদক্ষেপের ব্যাপার নয়। এর শুরুটা হয় খুব ছোট ছোট ব্যক্তিগত পছন্দকে সম্মান জানানোর মাধ্যমে। হতে পারে সেটা পছন্দের কোনো শখ, বা নিজের পছন্দের পোশাক পরা, কিংবা দৈনন্দিন রুটিনে একটা ছোট পরিবর্তন আনা। এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলোই কিন্তু ধীরে ধীরে নিজের সত্তার সাথে, নিজের পরিচয়ের সাথে আবার সংযোগটা তৈরি করে দেয়। আর এখানেই কিন্তু পরিবর্তনের শুরুটা লুকিয়ে আছে। আজ নিজের জন্য এমন কোনো একটা ছোট পছন্দকে সম্মান জানানো যেতে পারে, একটা ছোট ব্যক্তিগত অগ্রাধিকারকে গুরুত্ব দেওয়া, হয়তো এভাবেই শুরু হতে পারে নিজের কাছে ফিরে আসার সেই যাত্রাটা।